বিএনপি, জামাত এবং এনসিপি সহ সবার পায়ে ধরে বলছি, আমার একটা কথাটা শুনেন ভাই, বাংলাদেশকে বাঁচান। বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র এবং তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বা শেখ হাসিনার, তার শত শত প্রমাণ আমার কাছে আছে। আমি প্রমাণ ছাড়া কথা বলতেছি না ভাই। দয়া করে 2টা মিনিট আমার এই ভিডিওটা টান দিবেন না, শুনেন। আমি আপনাদেরকে ডকুমেন্টটা দেখাই, দেখানোর পরে আপনাদের সাথে কথা বলবো। তারপরে আপনারা কমেন্টে যা বলেন বলবেন। আগে আমার এই ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখার পরে আপনারা আমাকে যাই খুশি তাই বলবেন, কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের জ্বলন্ত প্রমাণটা দেখেন, তারপরে মন্তব্য করবেন এবং বলবেন এই যে দেখেন। আসতেছে না, আমি দেখাচ্ছি, দাঁড়ান। এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি শাহবাগ চত্বর থেকে। এই মুহূর্তে দেখছেন যে এই মুহূর্তে এটা বিশাল মিছিল, বিশাল বিশাল কয়েক 50 থেকে 60,000 লোকের একটা মিছিল। এই মিছিলে অন্তত 80% যুবলীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের। এরা এই সনাতন ধর্মীদের মিছিলের ভিতরে মাথায় লাল দিয়ে, হাতে হিন্দুদের সব কিছু সাজে, হিন্দু সেজে, সনাতন সেজে, সনাতনের মিছিলের ভিতরে ঢুকে পড়েছে। এই জায়গায় 90% আওয়ামী লীগের দূষর, ছাত্রলীগ আওয়ামী লীগের লোকজন। আমার কথা যেটা, সেটা হলো এইটা একটা ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। আমি কয়েকদিন আগেও বলেছি, আপনাদেরকে আগেও বলেছি যে আপনারা সব এখন বাংলাদেশের বিরুদ্ধে একটা বিশাল ষড়যন্ত্র শুরু হয়ে যাচ্ছে। অল্প কয়েকদিনের ভিতরেই তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র। তারেক রহমানকে ক্ষমতা থেকে নামানোর জন্য আওয়ামী লীগ যা যা ইচ্ছা তাই করবে। প্রয়োজনে আওয়ামী লীগ জামাতের সাথে, এনসিপির সাথে মিলে যাবে। আওয়ামী লীগ শুধু পৃথিবীর মধ্যে ক্ষমতা বুঝে, ক্ষমতা ছাড়া আওয়ামী লীগ কিছু বুঝে না। 17 বছরের সেই আরাম আয়েশ শেখ হাসিনা 1 মিনিটও বলতে পারতেছে না। তাই সে নতুনভাবে, নতুন রূপে, সেই নতুন ডাইনি রূপে আবির্ভূত হচ্ছে বাংলাদেশের বুকে, সেটা সনাতন ধর্মীদের মাধ্যমে। এই যে আপনার পলাশবাড়ি যে মূর্তি স্থাপন করা হচ্ছে হিন্দুদের, সনাতনীদের, সেই মূর্তির মাধ্যমে, এই একটা ইয়ের মাধ্যমে তারা একত্রিত হওয়ার এবং বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি করে, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে এবং অকার্যকর করে। হয় সেনাবাহিনীর হাতে ক্ষমতা যাবে, না হয় আরেকটা বিপ্লব ঘটিয়ে ভারতের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশে আসবে। এই প্ল্যান, এই পরিকল্পনা এবং এই কর্মসূচি বাস্তবায়নের দ্বিতীয় নাম হলো সেই গাইবান্ধা পলাশবাড়িতে মূর্তি স্থাপন। ওইটা সিম্পল, ওইটা নমুনা, ওইটা কোনো কিছুই না। আমার সনাতন ধর্মী ভাইয়েরা আমার দুশ্মন না, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আমার দুশ্মন না, বাংলাদেশের কোনো আপনার আওয়ামী লীগের ভাইয়েরাও আমার কোনো দুশ্মন না। কিন্তু এই মুহূর্তে তারেক রহমানের প্রথম বিএনপির এমপি গোলাম মোহাম্মদ সিরাজ, রয়ের এজেন্ট, আজ সংসদ ভবনে দাঁড়িয়ে বলেছেন যে স্বামী স্ত্রীর সম্পর্ক ক্ষণস্থায়ী, কারণ যে কোনো সময় ডিভোর্স হয়ে যেতে পারে। সো ভারত বাংলাদেশের সম্পর্ক হলো চিরস্থায়ী, এখানে ডিভোর্স হওয়ার কোনো সম্ভাবনা নাই। কত বড় রয়ের এজেন্ট, চিন্তা করেন। ভারত বাংলাদেশ আমাদের কি স্বামী স্ত্রীর সম্পর্ক। ভারত আমাদের প্রকাশ্য শত্রু, ভারত আমাদের প্রকাশ্য শত্রু। যে বুঝবে না সেটা তার ভবিষ্যৎ অন্ধকার। শেখ হাসিনা অবশ্যই আসবে। বহু সনাতনী মেয়ে আত্মহত্যা করতেছে, ধর্ষিত হচ্ছে। ভারতে এরকম ধরনের কথা আমি দেখি নাই, এইভাবে হয়নি। এগুলো হচ্ছে কিছু মানুষ গুজব রাটাচ্ছে। যখনই কোনো কিছু হয় তখনই সংখ্যালঘুদের উপর হয়, কারণ বিশেষ করে সনাতনীদের উপর। যেহেতু আমি সনাতনী, আপনারা জানেন, কিছুদিন আগে আমরা একটা ফেসবুকে দেখেছি কিছু গুন্ডা মাটি থেকে
মাটির ভিতর থেকে 6-7 জন একটি মেয়েকে তার বাসার মধ্যে ধর্ষণ করেছে। এটা সনাতনী মেয়ে, আর বহু সনাতনী মেয়ে আত্মহত্যা করতেছে, ধর্ষিত হচ্ছে। এটা আসলে তাদের কাছে জঙ্গিদের একটা নিছক পরিকল্পনা, ম্যাটিকুলাস ডিজাইন, যে এরকম অবস্থা করে করে বাংলাদেশ থেকে সনাতনী নিধন করবে। পরিকল্পনায় আছে, কতটা করতে পারবে বাস্তবায়ন জানি না। যখন জানতি শেখ হাসিনা ছিলেন তখন আমরা নিরাপত্তায় ছিলাম, এখন আমরা নিরাপত্তায় নেই। তারপরও বলতে চাই, একটা সময় অন্ধকার কেটে যাবে, আলো আসবে। বাংলার সকল মানুষই এই অন্ধকার কেটে আলো আনার জন্য ব্যবস্থা করতেছে। সবাই ভালো থাকবেন। ভারতে এরকম ধরনের কথা আমি দেখি নাই, এইভাবে হয়নি। এগুলো হচ্ছে কিছু মানুষ গুজব রাটাচ্ছে, কারণ এটা গুজবের একটা কান দিব না। আর কিছু মানুষ হয়তো 2-1টা হইলেও হইতে পারে, কিন্তু এটা গুজব। কারণ আমি অনেকের সাথেই কথা বলেছি, যেহেতু আমার বিভিন্ন রিলেটিভ, আমি সনাতনী, আমার বিভিন্ন রিলেটিভ আত্মীয় স্বজন তারা ভারতে থাকে। এরকম আসলে কোনো পরিস্থিতি হচ্ছে না। 2-1টা জায়গা কোনো রকম হলে সেটা বিচ্ছিন্ন ঘটনা, এরকম আসলে কোনো কিছু হচ্ছে না। না, এটা বললাম তো, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এই নিয়ে আমি মন্তব্য করবো। তারপরও বলতে চাই, আমরা যদি শেখ হাসিনার আমলে যেভাবে নিরাপত্তায় ছিলাম, যারা এই ধরনের ঘটনা ঘটাতে চাচ্ছেন বা এরকম করতে চাচ্ছেন, তাদেরকে বলবো যে আপনারা সত্যের পথে থাকুন, ন্যায়ের পথে থাকুন, এবং সকলকে মিলে, হিন্দু মুসলিম খ্রিস্টান বলতে সকলকে মিলেই আমরা যেরকম বাংলাদেশে থেকেছিলাম শেখ হাসিনার আমলে, আমার বিশ্বাস বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু দাদা, তিনি অনেক ভালো টাইপের একজন মানুষ। তিনি অতি সত্বর দ্রুত কন্ট্রোল করবেন, কারণ ক্ষমতায় যখনই বসা হয় সব জায়গায় পরিস্থিতি একভাবে দেখা যায় না। তবে দিতে দিতে এর বাস্তবায়নভাবে তিনি সুন্দরভাবেই উপর বাংলা চালাবেন, এই বিশ্বাস রাখি। শেখ হাসিনা অবশ্যই আসবে বাংলার মানুষকে বাঁচানোর জন্য, বাংলার মানুষ নিজে বাঁচার জন্য, বাংলাদেশকে বাঁচানোর জন্য। যদি শেখ হাসিনাকে জনগণ বাংলাদেশের প্রয়োজনে ফিরিয়ে আনবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। টিকি টিকি টিকি, তোমাকে একটু টিকি টিকি করতে হবে। হ্যাঁ, এই পাঠা হলো এই পাঠির জামাই, জামাই বউ। এই পাঠিকে তো আপনারা সবাই চিনেন, ইতিমধ্যে আমি অনেক ভাইরাল করছি এই পাঠিকে। এখন এই পাঠাবাকে, এই পাঠা কি বলে একটু শুনেন। হাদি ছিল নাস্তিক, কারণ আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি। আপনারা তো বিশ্বাসই করেন না, কারণ আপনাদের নেতা যিনি, তিনি আল্লাহকে বিশ্বাস করতেন না। হাদি আল্লাহতে বিশ্বাসী ছিল না, হাদি আল্লাহকে বিশ্বাস করতেন, হাদি ছিল নাস্তিক। তো শুনতে পারছেন এই পাঠা কি বলছে? তার মানে আমরা যে লক্ষ লক্ষ মানুষ হাদির জানাজা পড়ছি, তাহলে কি আমরা একটা নাস্তিকের জানাজা পড়ছি? খাঙ্কির পুলা, আমরা কি এক নাস্তিকের জানাজা পড়ছি রে? তোর কাছ থেকে শিখতে হবে কে নাস্তিক। হাদির মতো লোককে তুই বলিস নাস্তিক? খেলা কমিনচোদ। তুই যদি আমার এই ভিডিওটা দেখে থাকিস, আমার ইমেল নাম্বার দেয়া আছে, আমার ইমেল নাম্বারে তুই একটু যোগাযোগ করিস তো। খাঙ্কির ছেলে, তোর সাহস কত বড় আমি একটু দেখে নিব। মসজিদে রাজনীতি বন্ধ করতে হবে। মসজিদ আল্লাহর ঘর, মসজিদে মানুষ নামাজ পড়বে, মসজিদে কোরআন শরীফ পড়বে। কিন্তু একটি রাজনৈতিক দল মসজিদে যাই রাজনীতি করে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব আইন পাস করার জন্য, যাতে কোন মসজিদ মাদ্রাসায় রাজনৈতিক মিটিং করা যাবে না। আর আজ বলা হয় মসজিদের মধ্যে রাজনীতি বলতে দেওয়া হবে না। এমন ভাবে কথা বলে বাংলাদেশে ধর্ম নিয়ে রাজনীতি করতে দেওয়া হবে না। মনে হয় যেন বাপ, এই বাংলাদেশের বাপের সম্পত্তি আর আমরা ঘর জামাই থাকি। মসজিদে নববী ছিল এই রাজনীতির প্রাণ কেন্দ্র। মসজিদে নববী কি ছিল? রাজনীতির প্রাণ কেন্দ্র। রাসূলুল্লাহ এখানে বসেই রোম শাম পারস্য বিজয়ের পরিকল্পনা করতেন। এখানে বসেই ওহদ, বদর, হুনাইন, ইয়ারমুক যুদ্ধের সৈন্য রিক্রুট করেছেন মসজিদ নববীর ভেতরে বসে। এখানে বসে রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাৎ প্রদান করেছেন, বিচার ফয়সালা করেছেন মসজিদের মধ্যে। আর আজ বলা হয় মসজিদের মধ্যে রাজনীতি বলতে দেওয়া হবে না। তাও যদি কোনো বিশৃঙ্খলা ঘটে, তাহলে একটা নিষিদ্ধ আওয়ামী লীগের বাড়িতে রাতের বেলায় ওদেরকে শান্তিতে ঘুমাইতে দেবো না। ভাইয়ের আমার, তোরা জুলাইয়ে আমাদের অসংখ্য ভাইকে হত্যা করেছিস, প্রাণ নিয়েছিস, আহত করেছিস। কাজেই জুলাইয়ের পরে তোদেরকে সুযোগ দিয়েছিলাম, ভেবেছিলাম তোরা আত্মসমর্পণ করে তোরা নিজেদের ভুল শুধরে নিয়ে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করবি। কিন্তু তোরা সেই খুনি লীগ,
তোদেরকে আবার আগামীকালকে অনেকে অভিযোগ করছে আপনার ছত্রছায় আপনাকে টাকা দিয়ে তারা এই দোকানপাটগুলো পরিচালনা করছে। কেন আমি মোবাইলের নামটা কি জায়গা থেকে মোবাইলে হাত দিলেন কেন? আচ্ছা আপনি এরকম করছেন? আপনার পয়সা কি পাইছেন আপনি দেখে দিয়ে আসছেন না মোবাইল তো করবেন না কইছিলাম বাবা শুনেন আপনার সাক্ষাৎকার নিতে চাচ্ছেন, আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। আমি কেউ নই, আমার বিরুদ্ধে আপনার কোনো বিরুদ্ধে অভিযোগ অভিযোগ নেই। আছে। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। রাজধানীর অন্যতম ব্যস্ত এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে কাওলা রেলগেট পর্যন্ত বিস্তীর্ণ রেল লাইন এলাকা। প্রতিদিন হাজারো মানুষ এই পথ ব্যবহার করে কর্মস্থল, ব্যবসা ও জীবিকার প্রয়োজনে। কিন্তু এই গুরুত্বপূর্ণ রেলপথ ঘিরে দীর্ঘদিন ধরে জমে উঠেছে ভয়ঙ্কর সব অভিযোগ। এই অন্তর্ভুক্ত জায়গার মধ্যেই সেই রেলের অন্তর্ভুক্ত যে জায়গা, সেই জায়গার মধ্যে কিন্তু রেল লাইনের উপরে অসংখ্য দোকান বসেছে এবং সেই দোকানগুলো কিন্তু চলছে এই ঢাকা বিমানবন্দর রেলওয়ের যে বিদ্যুৎ লাইন, সেই বিদ্যুৎ লাইন থেকে চুরি করা বিদ্যুতে। চাঁদাবাজি, মাদক নিয়ন্ত্রণ, অবৈধ দোকান স্থাপন এবং সরকারি সম্পদ অপচয়ের মতো গুরুতর অভিযোগ উঠছে রেলওয়ে কর্মচারী সুপারভাইজার হানিপতার সহযোগের বিরুদ্ধে। কি লাইন ছাড়া কি জিজ্ঞাসা করুন করেন কি জিজ্ঞাসা লাইন সম্বন্ধে একটু আপনাদের এগুলো সরাই কথা বলতে হবে এগুলো কেন সরাব? হ্যাঁ এগুলো কেন এগুলো আমাদের সাথে সরাই কথা বলতে কেন আপনি কেন চোর না টাকায় আপনি চোর না ডাকাত? তাহলে আপনি কেন আমার কাছে আপনার স্টেশন মাস্টার না আমার কেন সাক্ষাৎ করবেন আপনি আপনার সাথে কথা বলতে পারি না আমার সাথে কথা বলতে কি বলবেন আমি তো বললাম যে আমি শুধু লাইন অনুসন্ধানে উঠে এসেছে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের সামনে কার পার্কিং এর জায়গা দখল করে রেখেছে বিভিন্ন ধরনের হকার। শুধু স্টেশনই নয়, বিমানবন্দর রেলগেট থেকে কাওলা রেলগেট পর্যন্ত এলাকায় অবৈধভাবে গড়ে উঠেছে একাধিক চায়ের দোকান ও হোটেল। দোকানগুলো পরিচালনা করা হয় এবং এই দোকানগুলো দেখতে পাচ্ছেন এক সাইডে কার পার্কিং রয়েছে এক পাশে এবং অপর পাশে কিন্তু দোকানগুলো। এখানে এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাকের ডগায় কত বছর ধরে হয়ে আসছে। এটা যুগ যুগ থেকেই হচ্ছে, আমরা যতটুকু জানি এখানে 14-15 বছর বা 20 বছরের অধিক সময় এখানে হচ্ছে। এসব দোকান থেকে প্রতিদিন দোকান প্রতি আনুমানিক 1200 টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে বলে অভিযোগ। গত 2 বছরে এই সিন্ডিকেটের মাধ্যমে 30 কোটি টাকার বেশি চাঁদাবাজি হয়েছে এই এলাকায়। এখানে দোকানপাটগুলো বসানো হয়েছে এবং সেগুলো কিন্তু দেদারছে এখানে চলছে এবং এগুলোর পিছনে হাত রয়েছে নাকি স্থানীয় বিভিন্ন নেতার এবং তারা এখান থেকে ভালো একটি মাসোয়ারা নেন প্রতি দোকান থেকে, এমনটাই কিন্তু অভিযোগ রয়েছে তাদের। স্থানীয়রা বলছেন রেল লাইন সুপারভাইজার হানিফের অনুমতি ছাড়া এখানে কোনো দোকান বসানো বা ব্যবসা পরিচালনা করা সম্ভব নয়। আর রাত নামলেই সেখানে চলে জুয়া ও মাদক সেবনের মতো অপরাধমূলক কর্মকাণ্ড। এই পুরো কার্যক্রম নিয়ন্ত্রণ করে হানিফের 20 থেকে 25 জনের একটি পোষা বাহিনী। আপনি গেটম্যান হিসাবে আপনি নাকি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে নেট দুনিয়ায় তুমুল বিতর্ক তৈরি হয়েছে। ভিডিওটিতে দেখা যায় খোলা মাঠে এক যুবক একটি গরুর পিঠে দাঁড়িয়ে নির্বিঘ্নে নামাজ আদায় করছেন। দাবি করা হচ্ছে নামাজ শেষ না হওয়া পর্যন্ত প্রাণীটি স্থির দাঁড়িয়েছিল। অনেকেই এটিকে স্রষ্টার প্রতি আনুগত্যের অলৌকিক নিদর্শন আখ্যা দিয়ে আবেগাপ্লুত হয়ে শেয়ার করছেন। তবে সচেতন নেটিজেন ও বিশ্লেষকরা এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তাদের মতে এটি নিছক সস্তা জনপ্রিয়তা ও ভিউ পাওয়ার একটি অপকৌশল। বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে পোষা প্রাণীকে এভাবে শান্ত রাখা মোটেও অস্বাভাবিক কিছু নয়। এর পেছনে কোনো ধরনের অলৌকিকতা নেই, বরং পুরো বাংলাদেশে কওমি শিক্ষার মতন একটি ঐতিহ্যবাহী ধারা নিয়ে বাজেটে কোনো নির্দেশনা নাই। গত কয়েকদিন আগে বিরোধী দলের একজন সংসদ সদস্য বলেছেন কওমি মাদ্রাসায় নাকি বরাদ্দ দেওয়া হয়নি। আমি উনাকে বলতে চাই, কওমি অর্থ হচ্ছে গোষ্ঠী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো গোষ্ঠীর জন্য, কোনো ব্যক্তির জন্য কাজ করে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের নেতা জনাব তারেক রহমান সমগ্র বাংলাদেশের জন্য কাজ করে। মানুষ বাংলাদেশ আসলে হিন্দু দেশ থাকবে না মুসলিম দেশ থাকবে সেটা 1947 এবং 71 কিন্তু আসলে প্রমাণ হয়ে গেছে। নতুন করে যে আপনারা হিন্দুদের হয়ে, ভারতীয় দালালদের হয়ে এখানে মৌলবাদীদের ঠাঁই হবে না বলে বাংলাদেশে একটা হিন্দুবাদিত্ব দেশ তৈরি করতে চাবেন, এটা যে কোনো দালালি না, এটা আমরা বুঝবো না, এরকম ভাববেন না।
শাহজালাল মাজারের দান বাক্স ও 3টি ডেক থেকে পাওয়া গেল 17,65,000 টাকা, সাথে ছিল স্বর্ণ 7 আনা। মাত্র 4 দিনে 17,65,000-এর উপরে, এরপরে ডলার এবং সোনা গয়নার হিসাব অবশিষ্ট, আর গরু ছাগল তো আর আছে। এখন আমার প্রশ্ন হলো, এত টাকা যদি দরগায় আয় হয় তাহলে হিসাব করতে 10 টাকা আর আটতে হইলে 20 টাকা, এই সমস্ত জিনিস 30 টাকা। আমার পরিষ্কার দাবি হচ্ছে সিলেটবাসীর পক্ষ থেকে, এই হিসাব যদি সহ্য থাকে তাহলে শাহজালালের দরগা সোনার দরগায় পরিণত হয়। আর কয়েকটি প্রস্তাব আমি অতীতে এখানে লাইভে দিয়েছিলাম, আপনারা জানেন। এই দরগায় শাহজালালের মসজিদকে এমন ভাবে যেন সংস্কার করা হয়, কম পক্ষে লক্ষাধিক মানুষ অনায়াসে নামাজ পড়তে পারে। মহিলাদের নামাজের জন্য এই মসজিদে আলাদা ব্যবস্থা করতে হবে। মহিলাদের ইবাদতখানা বলতে কিছু থাকতে পারবে না। এই দরগার মিনার আজকে অকেজ হয়ে গেছে, পুরানা হয়ে গেছে। সুতরাং এই মিনারকে এমন ভাবে উঁচু মিনার করা হোক যেটা কুতুব মিনারের মতো একটা ঐতিহ্য হয়ে থাকে। আমরা সিলেটের গোসলের সময় টাকা নেই, আবার টয়লেটে গেলেও 10 টাকা নেই, গোসলের সময়ও টাকা 30 টাকা করে নেই। আমরা গরিবরা অনেক কষ্ট করছি। 3 দিনে যদিন পায় 20 লক্ষর কাছাকাছি উঠে। সারা সিলেটের উন্নয়ন হবে এই দরগার টাকা দিয়া, আর সরকারে টাকা দেওয়া লাগবে না। বিগত দিনে কত হাজার কোটি টাকা এখান থেকে লুটপাট করা হয়েছে। দরগার খাজো লাগতো, এই দরগাটা সোনায় পরিণত হয়ে গেছে। আমাদের এই সিলেটের অভিভাবক 2জন মন্ত্রী রয়েছেন, তারা নীরব কেন? আজকে তারা নীরবের কারণ কি? আগামীতে যদি এই হিসাব বন্ধ হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ সিলেটের সচেতন নাগরিকদেরকে সাথে নিয়ে এমন দুর্বার আন্দোলন গড়ব। 17,65,749 টাকা পাওয়া গেছে 4 দিনের মধ্যে, স্বর্ণ 7 আনা, ডলার পয়েন্ট পাওয়া গেছে। তাহলে বিগত দিনে কত হাজার কোটি টাকা এখান থেকে লুটপাট করা হয়েছে, সেই লুটপাটের হিসাব আমরা সিলেটবাসী জানতে চাই। সরকারি মাধ্যমে এই হিসাব নিকাশ করতে হবে এবং এই হিসাব নিকাশ করে সিলেটবাসীকে জানাতে হবে। ডিসি সারোয়ার সাহেব আঙ্গুল দিয়ে বুঝাই দিছে যে দরগার যে ইনকাম হয়, এই দরগার ইনকাম যদি সঠিকভাবে সঠিক জায়গায় যদি ব্যবহার করত, তাহলে যে সিলেট আসলে অত্যাধিক নগর না, আপনার এই যে আজাহার থেকে শুরু করে মদিনা ভার্সিটির থেকেও এর চেয়ে আরো ভালো প্রতিষ্ঠান এই সিলেটের মাটিতে। যে মাজারটি রয়েছে এখানে, সিলেট হচ্ছে পূর্ণভূমি। এখানে হযরত শাহ রহমাতুল্লাহ সহ শাহপরান সহ প্রায় 360 আউলিয়ার এখানে পূর্ণভূমি সিলেট। তো এর মধ্যে সিলেটের হযরত শাহ রহমাতুল্লাহ যে মাজারটি রয়েছে, এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের আত্মপরিচয়। তো আমরা এই মাজারে কিছু উন্নয়ন কাজ করতে চাই, এই কারণে কারণ প্রতিদিনই এখানে প্রচুর সংখ্যক ভক্ত অনুরাগীরা আসেন। তো তাদের আসলে নিরাপত্তা এবং তাদের ওয়াশরুম ব্যবহার এবং গাড়ি পার্কিং থেকে শুরু করে নানাবিধ বিষয়, এবং এখানে 3টি প্রতিষ্ঠান আছে মূলত, মাজার এবং হচ্ছে মসজিদ এবং হচ্ছে মাদ্রাসা। তো এই 3টি প্রতিষ্ঠানকে সমন্বয় করে আমরা এখানে একটি মাস্টার প্ল্যান করতে যাচ্ছি, যাতে করে এই আগত দর্শনার্থী যারা আছেন, ভক্তনগরী আছেন, তাদের যে নানাবিধ সুযোগ সুবিধাগুলি আছে সেগুলো নিশ্চিত হয়। একই সাথে এই মাদ্রাসাটি যেন একটা বিশ্বমানের মাদ্রাসা হয়, এবং যে মসজিদটি আছেন এই মসজিদটি যেন একটা বিশ্বমানের মসজিদ হয়, এবং একই সাথে হয়তো শাহ রহমাতুল্লাহ ব্যবহৃত জিনিসপত্র যেগুলি আছেন সেগুলো একটি মিউজিয়াম করা হয়। আমাদের পরিকল্পনা হয় এখানে একটি ভালো মানের লাইব্রেরি তৈরি করা, এবং হচ্ছে এখানে পার্কিং ব্যবস্থা করা, এবং একই সাথে এখানে এমন একটি গবেষণা তৈরি করা যাতে করে হয়তো শাহ রহমাতুল্লাহ যে ইসলাম প্রচারের জন্য এখানে আসছিলেন সেইটি যেন কার্যক্রম আরো এক্সপিরাইট হয় বা আরো বৃদ্ধি পায়। একই সাথে এটাকে নান্দনিক করে। তো এইটাকে এই জন্যই আমরা মূলত একটা মেগা প্ল্যান বা একটা মাস্টার প্ল্যান করার উদ্যোগ নিয়েছি। আমরা আশা করছি যে এটা নিতে পারলে ভবিষ্যতে এটা খুব সুন্দর একটা স্থাপনা পরিণত হবে। এবং একই সাথে যেহেতু হযরত শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার এখানে আসলে একটা আমাদের আবেগের জায়গা, আমি মনে করি সেই আবেগটাকে আমরা মূল্য দিতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে এখানে মাজারে আসলে দীর্ঘদিন মাজারে যে আয় হয় ব্যয় হয় এতে হিসাবটা রাখা হয়নি বা এটা রাখা হতো না। আমরা এখন উদ্যোগ নিয়েছি যে এটা অবশ্যই হিসাব রাখতে হবে, কারণ হচ্ছে যেহেতু এটা আসলে পাবলিকের দান বা নজরানা, এটা অবশ্যই হিসাব রাখতে হবে কত টাকা আয় হলো, কত টাকা ব্যয় হলো।
এই উদ্যোগটা আমরা নিয়েছি যাতে এটা নিরাপত্তা বিধানের পাশাপাশি এখানে ফ্যাসিলিটিগুলো এনশিওর করার পাশাপাশি ডেভেলপমেন্টের পাশাপাশি অবশ্যই আয় এবং ব্যয় হিসাব থাকতে হবে। আমরা এটা নিয়ে ইতিমধ্যে মিটিং করেছি, আমরা আশা করছি এটা সবাই মিলে এই কাজটা আমরা করতে পারবো এবং এই কাজটি করতে পারলে আমি মনে করি এটা একটা উল্লেখযোগ্য কাজ হবে। আমাদের সরকারের কাছে প্রজেক্ট উপস্থাপন করলে অবশ্যই সেটা বাস্তবায়িত হবে। ইতিমধ্যে সরকার এখানে দুটি প্রকল্প চলছে, সিটি কর্পোরেশনের মধ্যে বাস্তবায়ন হচ্ছে। আমরা আশা করছি ভবিষ্যতে উন্নয়ন প্রকল্প ইতিমধ্যে আমাদের সিলেট ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। আমরা আশা করছি সবাই মিলে এই কাজটা করলে ইনশাল্লাহ এই মাজার একটা নান্দনিক কমপ্লেক্সে পরিণত হবে এবং আগত দর্শনার্থীদের নানা সুযোগ সুবিধাও নিশ্চিত হবে। আমরা ইমিডিয়েটলি এই সপ্তাহের মধ্যে প্ল্যান করছি, এই সপ্তাহের মধ্যে আমাদের নিরাপত্তাটা ক্যান্সেল করে আমাদের পুলিশ এবং আনসার মিলে করা এখানে, কারণ এখানে বেশ কিছু দুষ্ট লোককে আনাগোনা হয় অনেক সময়, আপনার ছিনতাইকারী ঘুরে অনেক সময়, তারপরে চুরি হওয়ার বিভিন্ন বিষয়গুলো আছে, এটা নিয়ন্ত্রণ করা, একই সাথে এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আমরা আশা করছি এই সপ্তাহে কাজগুলি করতে পারবো। আর একটা হচ্ছে এটা মাজারের কোনো জায়গায় যাতে ব্যাহত মানে কেউ যাতে ব্যাহত না হয়, কেউ দখল করতে না পারে, সেই জন্য আমরা ডিজিটাল সার্ভে করবো এবং দেখবো যে মাজারের জায়গাটার কি অবস্থা হবে। যদি জায়গা আরো প্রয়োজন হয় আমরা জায়গায় প্রক্রিয়া কিনবো, লাগলে একবার করবো। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং লেডিস এন্ড জেন্টলম্যান। বাংলাদেশের একমাত্র নাম্বার 1 জেলা প্রশাসক এবং সবচেয়ে আলোচিত জেলা প্রশাসক, অর্থাৎ নতুন প্রজন্ম এমন একজন জনগণ বান্ধব সরকারি কর্মকর্তা বা কর্মচারী, যাই আপনি যে নামেই ডাকেন না কেন, এর আগে কখনো দেখেছে বা যদি দেখে থাকে দু একজনের ভিতরে বর্তমান যুগের সময়ে বলছি আমি অন্যতম সেই জেলা প্রশাসক সারোয়ার আলম সাহেবকে শুধুমাত্র জনগণের পক্ষে এবং জনগণকে ভালোবেসে এবং কাজ করার জন্য, সঠিকভাবে এবং সৎভাবে কাজ করার জন্য করার অপরাধে তাকে প্রত্যাহার করা হয়েছে। ধিক্কার, নিন্দা জানাই এই ডিসিশনের। আমি আবারও বলছি, ওনার সাথে আমার কয়েকবার কথা হয়েছে এবং কয়েকটা কাজ উনি করেছেন নজিরবিহীন, এবং তার যে কমিটমেন্ট টু দ্য পিপল এবং তার জবের প্রতি মানে দায়িত্বের প্রতি, এটা নজিরবিহীন ঘটনা। এটা আমার এক্সপিরিয়েন্স, পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আপনি কি জীবনে দেখেছেন কখনো বাংলাদেশে যে বর্তমানে একজন জেলা প্রশাসক বা একজন সরকারি কর্মকর্তার জন্য মিছিল হয়? উত্তাল সিলেট, মিছিল দিচ্ছেন মানুষ, খুবই দুঃখজনক ঘটনা। এবং এই উনাকে প্রত্যাহারের মাধ্যমে সবচেয়ে বড় যে ঘটনাটা বা দুঃসংবাদটা সিলেটবাসী এবং বাংলাদেশের মানুষের জন্য, সেটা হলো সুশাসন প্রত্যাশী মানুষ যারা, তাদের জন্য দুঃসংবাদ, প্রচণ্ড দুঃসংবাদ এবং খারাপ সংবাদ, ব্যাড নিউজ যেটা আমরা বলি, ক্যাটাস্ট্রফিক নিউজ, এগোনাইজিং নিউজ, পেইনফুল নিউজ। বিকজ এটা যারা যারা প্রভাবশালী বা যারা তাকে চাননি এই পদে এই বার্তাটা প্রশাসনে দেওয়া হয়েছে যে আমরা যারা পছন্দ করেন না, যারা ভালো কাজ দেখতে পান না বা দেখতে চান না, তারা এই বার্তাটাই প্রশাসনের কর্মচারীদেরকে দিয়েছেন যে আপনি যত জনপ্রিয় হন না কেন বা যে ধরনের মানসিকতা আপনার মানুষের জন্য থাকুক না কেন বা আপনি যতই সৎ হন না কেন, আপনার অপরাধ হলো আমাদেরকে সিন্ডিকেট বাণিজ্য যারা আমরা করি, আমরা যারা জেলা প্রশাসকের কার্যালয়কে সিন্ডিকেট এর অফিস বানিয়ে রাখি, অথবা আমরা যারা করতে চাই, আমরা যারা টুকাই শ্রেণী রাজনীতিবিদ বা আমরা যারা আছি, আমাদের রুটি রুটিতে আপনি হাত দিবেন, আপনি যতই জনপ্রিয়, সৎ, পরিবেশ বান্ধব, জনগণ বান্ধব, প্রবাসী বান্ধব হন না কেন, আমরা আপনাকে রাখতে দেব না, আপনি থাকতে পারবেন না চাইলেও। কেননা জনগণ আমাদের চেয়ে ক্ষমতাশালী নয়। আমরা চোর, বাটপার, প্রতারক, সিন্ডিকেট বাণিজ্যের হোতা, আমরা পাওয়ারফুল, আমাদের চেয়ে ক্ষমতাশালী বাংলাদেশে কেউ নেই। বিকজ এই দেশের মালিক আমরা, জনগণ নয়। সেটাই এখানে প্রতিষ্ঠিত হয়েছে ডিসি সারোয়ার আলম সাহেবকে অপসারণের মধ্য দিয়ে। আমি সিলেটবাসীর উদ্দেশ্যে বলবো, এটা দেখুন, সরকার চাইলে যখন কর্মচারীকে যখন সময় বদলি করতে পারে, কিন্তু বিভিন্ন অপরাধের কারণে এগুলো হয়। কিন্তু কাজ করার কারণে, সৎ থাকার কারণে, পরিবর্তন আনার কারণে যদি কাউকে এভাবে সরে যেতে হয়, এটা দুঃসংবাদ। সুশাসন প্রত্যাশী মানুষ, যদি সুশাসনের দ্বারে কাছে আমরা নেই, তারপরে বলছি, আমরা যারা প্রত্যাশা করেন আপনারা, তাদের জন্য এখনই রুখে দাঁড়ানোর সময় এসেছে। টলারেট করবেন আপনার সন্তানরা এভাবেই দুর্নীতিগ্রস্ত, সিন্ডিকেট বাণিজ্যের হোতা, রাজনৈতিক বিভিন্ন সিন্ডিকেটের সাথে মিলে চুষে খাওয়া অফিসাররা আসবে, তারাই শাসন, এবং আপনি শোষিত হবেন, আপনার সন্তানরা শোষিত হবেন। Then what is the Shane Nuzul? The Shane Nuzul or paraphrase of this statement is that wake up, raise your voice, rise up against this kind of corruption. Otherwise, শোষিত হবেন, লাঞ্ছিত হবেন, বঞ্চিত হবেন। এর বিকল্প আর কোনো নেই। যদিও আমি ভিডিওর লাস্টে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি,
আপনার হস্তক্ষেপ, এবং আমি গতকালও বলেছি ওনার সহধর্মিনী সিলেটের সন্তান জুবায়েদা রহমানের দৃষ্টি আকর্ষণ করি, ওনাকে প্রয়োজনে আবার সিলেটের বিভাগীয় কমিশনার হিসেবে আমরা দেখতে চাই, জেলার প্রশাসক নয়। কেননা আমরা নতুন এই প্রজন্ম এমন কমিটেড সৎ অফিসার বা কর্মকর্তা কর্মচারী রাষ্ট্রীয় আমরা দেখিনি। ব্রিং ব্যাক সারোয়ার আলম, দ্যাটস হোয়াট ইট ইজ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একটা কথা বলেছেন, যদি সে প্রতিশোধ নেন তাহলে হাড্ডি জোড়া লাগবে না। ওনার এই কথাটা একদিকে সাধারণ মানুষের জন্য যেমন খুবই ভালো, আরেকদিকে কিন্তু জিনিসটা আমার মনে হয় এটা একটা বিশাল শয়তানি আর কি। অর্থাৎ দলের দুঃসময়ে যারা ভুক্তভোগী হয়েছে, যারা গুলিবিদ্ধ হয়েছে, যারা পঙ্গু হয়েছে, গুম হয়েছে, যে সকল পরিবারের সন্তানেরা এই বিএনপিকে ক্ষমতা আনার জন্য, এই তারেক রহমানকে ক্ষমতা বসানোর জন্য, তাদের সাথে এক ধরনের বাটপারি এবং গাদ্দারি আর কি। একদিকে উনি সারা বাংলাদেশের মাঠে ময়দানে ঘুরে বেড়াচ্ছেন জনগণের হৃদয়ে ঢোকার জন্য। এটা অবশ্যই একটা ভালো জিনিস এবং আমি তাকে স্যালুট করি। এটা বাংলাদেশ ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী কখনো করে নাই। অপরদিকে ভারতের দালালরা ভারত নিয়ে মায়াকান্না করে এই দেশে হিন্দুরা এমন কিছু বক্তব্য দিচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই। আরেকদিকে যে আওয়ামী লীগের কারণে গত 17 বছর এদেশের বিএনপির কর্মীরা গুম হলো, খুন হলো, পঙ্গু হলো, ঘরবাড়ি ছাড়া হলো, সেই নিষিদ্ধ আওয়ামী লীগকে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নিষিদ্ধ ঘোষণা করে গেলেন, আজকে সেই নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় মিছিল করার সুযোগ পাচ্ছে তারেক রহমানের নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রীর এবং আইন শৃঙ্খলা বাহিনীর নমনীয়তার কারণে। এটা যদি তারেক রহমান নমনীয়তা হয়, তাহলে আমার একটি প্রশ্ন হলো, মাননীয় প্রধানমন্ত্রী আপনার যে সুন্দর চিন্তা আপনি ব্যক্ত করছেন, কিন্তু আমার কাছে এটা মনে হচ্ছে টুলের একটা ভণ্ডামি আর কি। দেখ, আপনি প্রথম সুন্দর চিন্তার অর্থ হচ্ছে আপনি বুঝাচ্ছেন মানে কেউ আমাকে আঘাত করছে, কে আমাকে গুলি করছে, কে আমাকে পঙ্গু করছে, আমি বেঁচে আছি, হ্যাঁ, আমি প্রতিশোধ নিতে গেলে এদের হাড্ডি জোড়া লাগবে না। তার মানে এটার অর্থ কিন্তু আরেকটা হয়, মানে আপনাকে যে আঘাত করবে, মানে সাধারণ জনগণকে যে আঘাত করবে, কে পিটাই মারবে, কে লুটপাট করবে, আপনি তার বিচার করবেন না। এই তো বিষয়টা, মানে আপনি বেঁচে আছেন, এটাই আলহামদুলিল্লাহ বলেন, বিষয়টা এরকম না। এখন আমার প্রশ্ন হলো, আপনি মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে যে ফ্যামে ঝুলাইয়া পিটাইছে, এটা আমরা জানি বলেই তো আমরা মানবতার দিক থেকে বিচার পাওয়ার জন্য এই দলের দুঃসময়ে আওয়ামী লীগ, স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে, হ্যাঁ, আঙুল তুলে কথা বলছি, সত্য কথা বলছি। আমরা জানি বলেই তো সে আওয়ামী লীগকে বাংলাদেশে নির্মূল করার জন্য আমরা কোনোদিন অর্থবিত্তের লোভে পড়ি নাই। সেই জন্যই তো আমরা, হ্যাঁ, বীরের মতো লড়াই সংগ্রাম করে গেছি, অনলাইন অফলাইন রাজপথ থেকে শুরু করে। সেই জন্যই তো আপনার দলের নেতাকর্মীরা গুম হয়েছে, খুন হয়েছে, পঙ্গু হয়েছে। আপনারা তাদের বিচার করতে সমস্যাটা কোথায়? আপনাকে তো আমরা বলি নাই যে আওয়ামী লীগ দেখলে পিটাও, আপনাকে তো আমরা বলি না বা অনুরোধ করি নাই যারা আওয়ামী লীগ করছে ঘরের থেকে ধরেন না, এরা গুম করে দেন, যেটা আওয়ামী লীগ করতো। আমাদের দাবি হচ্ছে আওয়ামী লীগ যে অন্যায় করছে সে অন্যায়ের বিচারটা করার জন্য। কিন্তু আপনি যে বক্তব্যটা দিচ্ছেন, মানে আপনি প্রতিশোধ নিতে গেলে হাড্ডি জোড়া লাগবে না। এখন আপনার মা মারা গেছে, আপনি বেগম খালেদা জিয়ার সন্তান, আমি তো বেগম খালেদা জিয়ার সন্তান না। আপনার বাবা জিয়াউর রহমান এদেশের স্বাধীনতার ঘোষক, আমার বাবা তো জিয়াউর রহমান না। আমরা জিয়া রহমানকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি, মাকে ভালোবাসি। আমরা কষ্ট করছি আপনাকে ক্ষমতা আনার জন্য, সঠিক বিচার পাওয়ার জন্য, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। কারণ যে আওয়ামী লীগ জনগণের জন্য দুর্ভোগ, যে আওয়ামী লীগ জাতির জন্য দুর্ভোগ, যে আওয়ামী লীগ রাষ্ট্রের শত্রু, জাতির শত্রু, ভারত দালাল, সেটার বিরুদ্ধে আপনাকে বলছি সোচ্চার হতে, আওয়ামী লীগের অন্যায়ের বিচার করতে। প্রতিশোধ তো আসে না এখানে, প্রতিশোধ কথাটা কেন আসবে? কিন্তু আপনি যে বক্তব্য দিচ্ছেন, মানে প্রতিশোধ নিতে গেলে হাড্ডি জোড়া লাগবে না, তাই না? আমি বেঁচে আছি। এখন আপনি খালেদা জিয়ার সন্তান, জিয়া রহমানের সন্তান হিসেবে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, কারণ আমরা জিয়া পরিবারকে ভালোবাসা রাজনীতি করছি। আপনার পাওয়া, আপনার চাওয়া পূর্ণ হয়েছে। কিন্তু যারা আপনাকে ক্ষমতায় বসানোর জন্য রক্ত দিল, ঘরবাড়ি ছাড়া হইল,
পঙ্গু হইলো, গুম হইলো, খুন হইলো, এদের বিচার কি আপনি করবেন না? আপনার বক্তব্য কি এটা হয় যে প্রতিশোধ নিতে গেলে আপনাকে আমরা প্রতিশোধ নিতে কথা বলছি? আপনার বক্তব্য কি হয় যে বেঁচে আছি তার আলহামদুলিল্লাহ? হ্যাঁ, তার মানে এটা কি? আপনি বলতেছেন যে আমার দলের নেতা কর্মীরা কাউকে গুম করবো, খুন করবো, কাউকে হত্যা করবো, বা হত্যা না করলে আপনাকে পঙ্গু করবে, চাঁদাবাজি করে, লুটপাট করবে, আপনি যে বেঁচে আছেন একটু বেশি। বিষয়টা কি এরকম না? শুনেন, আপনি তো রাজনীতি করেন, আপনি তো আমার থেকে অনেক বেশি দক্ষ। একটা বিশ্বের একটা উন্নত দেশে বসবাস করছেন, অনেক কিছু শিখছেন, এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে বড় মেধাবী বর্তমানে আপনি আর কি। কারণ আপনি প্র্যাকটিক্যাল দেশে থেকে ছিলেন অনেক বছর, প্র্যাকটিক্যাল দেখেছেন অনেক বছর, ঠিক আছে? আপনি একদিকে মাঠে ময়দানে জনগণের সম্পৃক্ত হওয়ার জন্য আপনি পরিশ্রম করতেছেন, কিন্তু আপনার নেতারা আরেকদিকে আমলিকে এখানে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতেছে। 4 মাস হয় আপনি ক্ষমতায় আসছেন। এই 17 বছর যদি আমলিকে যা বিএনপি যদি এই অন্যায়গুলি করতো, 4 মাস পরে আমলিক ক্ষমতা আসলে বিএনপি নেতা কর্মী কি রাজপথে মিটিং মিছিল করতে পারতো? তার মানে কি? তার মানে আপনি তাহলে আমলিগের আপনার নেতারা আমলিগের সাথে জড়িত ছিল তৃণমূলকে হত্যা করার জন্য, ব্যক্তিগত স্বার্থের জন্য, লোভের জন্য। আমি যেটা বলি, তা না হলে যেই দলের জন্য মানুষ রক্ত দিল, ত্যাগ করলো, গুম হলো, খুন হলো, ঘর বাড়ি ছাড়া হইলো, আপনি তাদের বিচার করার জন্য নিষিদ্ধ আমলিকে কিভাবে আপনার মন্ত্রীরা, এমপিরা পদ পজিশনে ঢুকায়, এবং কিভাবে আজকে আমলিক রাজপথে আন্দোলন সংগ্রাম করার সাহস পায়? এই প্রশ্নটা আমরা যারা তৃণমূল, যারা দলের জন্য ত্যাগ করছি, এই প্রশ্নটা কিন্তু আমাদের মনে থেকে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? হয়তো আমি ব্যক্তিগতভাবে আপনাকে ভোট দেব, যদি বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে শুধু ভোট চাই, সেই হিসেবে আপনাকে দিব। আপনার বিএনপি কিন্তু আগামী দিনে ভোট দিব না। এই বাটপাতি করার জন্য, ধান্দাবাজি করার জন্য, আমলিকে আশ্রয় প্রস্তাব দেওয়ার জন্য আমরা জীবন হারাই নাই, ত্যাগ করি নাই। মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। আর প্রচুর ব্রিলিয়ান্ট, বাংলাদেশের আমি মনে করি যে সবচেয়ে ব্রিলিয়ান্ট কাজ হয়েছে জুলাইকে নিয়ে হলো ডকুমেন্টারি। খুব ফ্রেশ থাকতে থাকতে তারা কাজটা করে ফেলেছেন। এত সুন্দর কাজ যেটা সারা জীবন থেকে যাবে, সারা জীবন। এবং পুরো এই ডকুমেন্টারির কাজগুলো সত্যিকার অর্থে আমি মনে করি যে ফারুকি ভাই এবং তার বন্ধু বান্ধবগণ, তার বলবো যে সাথে যারা কাজ করেন, তারা মিলে যে কাজটা করেছেন, এটা জুলাইকে অন্য মাত্রায় নিয়ে গেছে। জুলাইকে মানুষের চোখে যারা খুবই তার গৃহকোণে জুলাইকে দেখেছেন, বা সামনের বাসার রাস্তায় জুলাইকে দেখেছেন, যিনি একটু দূরে যে একটা ইউনিভার্সিটিতে জুলাইকে দেখার যার সুযোগ হয়নি, বা গ্রামের বা একটা মফস্বল শহরের বা ইসলামী ইউনিভার্সিটি বলেন, কুমিল্লা ইউনিভার্সিটি বলেন, বা নোয়াখালী ইউনিভার্সিটিতে যার দেখার সুযোগ হয় নাই, এই ডকুমেন্টারিগুলো তাদেরকে হেল্প করবে। জুলাইকে নিয়ে সাহিত্য অনেকে বলেন যে এখনও কম, এটা সত্য। জুলাইকে নিয়ে এখনও সাহিত্য কম, কারণ ওই আমি বললাম যে সময় তো এখনো সামনে লিখবেন, কারণ একটা যতদিন পর্যন্ত জাতীয় সরকার না হবে, আজকে আপনাদেরকে আমি সাক্ষী রেখে বলে গেলাম, এই বাংলাদেশের মাটিতে কোনো ফেরেশতা আসলে দেশ চালাইতে পারবে না। এখন ওই যে আমার ভাই নাজিম ভাই বলে যে ভাই এটা কবে, ওনার ইমানের জোর কম, এই জন্য বলে কবে। হাসিনাই যে বলাইছে 5 আগস্ট, হাসিনা কিন্তু 4 আগস্ট জানতো না। তারেক এই যে বিদেশি পাসপোর্ট লয়ে দেশের প্রধানমন্ত্রী, ওই যে আমার মোবাইলে ডকুমেন্ট আছে, ওই যে আমার মোবাইলে, ওই যে চুপ্প বাটপা বিদেশি পাসপোর্ট লয়ে মনে করেন দেশের রাষ্ট্রপতি, এটা কেমনে হয়? এই কথা তো আমরা কেউ কন না, খালি কোন দুচ্ছন্দ্রী কইতে। আমি অ্যারেস্ট হওয়ার জন্য আমি রাজি আছি। আমাকে এই প্রকাশ্য জনসভায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে আমি ঘোষণা দিব যে তুমি ব্রিটিশ পাসপোর্টটা সাবমিট করো জনসমক্ষে, তারপরে তুমি জাতির কাছে ক্ষমা চাও। তুমি কেমনি এই চেয়ার আসছো? বাংলাদেশের সংবিধানের কোন আইনে এটা এলাও করে? এইটা একটা নাটক, তামাশার দেশ। নিজের পরিবারকে শুদ্ধ করেন, নিজের আত্মীয় স্বজনকে শুদ্ধ করেন, নিজের পাড়া প্রতিবেশীকে শুদ্ধ করেন, নিজের পরিচিত জনকে যারা দুর্নীতিবাজ তাদেরকে ঘৃণা করেন। যদি এই সহি নিয়তটা আপনারা মনে প্রাণে করতে পারেন, আজকে আমার ছেলের অপরাধের জন্য আমার ছেলেকে ঘর থেকে বের করে দিব, আমার বউর অপরাধের জন্য আমার প্রিয়তম স্ত্রীকে ঘর থেকে বের করে দিব,
তাইলে বাংলাদেশে দুর্নীতি থাকতে পারে না। আর এই সহিনিয়ত যদি দেশ চালাইতে হয়, তাইলে কোন দলের আনুগত্য, কোন একক দলের নেতৃত্বে এই দেশ পরিচালনা করা সম্ভব না। কারণ আপনি যদি বিএনপির নেতৃত্বে দেশ চলে, ওই জামাত 11 দলীয় জোট লইয়া রাস্তা গিয়ে না হাউ কাউ মাও মিছিল স্লোগান করব। আবার আওয়ামী লীগ বিএনপি মিলা গেল, এরা মিছিল স্লোগান করব। আবার জামাত ক্ষমতা আইলে আবার আমরা কমু হালারা রাজাকার, কি কমু কিনা? তাই এই কথাগুলি যতদিন পর্যন্ত চলবে ততদিন পর্যন্ত এই দেশ ওই দক্ষিণ এশিয়ার জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর তো দূরের কথা, মালয়েশিয়া, ভিয়েতনামের কাছেও পৌঁছাইতে পারবো না। তাহলে এই স্বাধীনতার 55 বছর পরে আগে নিজের বিবেকের প্রশ্ন করেন, কারণ বিবেকের উপরে কোনো আদালত নাই। জামাতের লোকে বলছিলাম গত 1 সপ্তাহ আগে, তা আমি বললাম ইসলামী আন্দোলনের লোকে একটু মিলজিল করিয়া, মানে আপনারা এখন না একটু অসুবিধা কি কয়, এরা মুনাফেক। তাই আমি আবার ওই ইসলামী আন্দোলনের সেক্রেটারি গাজী আতাউরের কাছে গেলাম যে ভাই আপনার অপিনিয়ন কি? ওই আলাদা মুনাফেক। এখন এই যে মানে একজন আরেকজনের মুনাফেক কইতে আছে, এগুলি কিন্তু খুব সহজ কাজ না, এটা জটিল কাজ। সবাইকে এক টেবিলে বসানো, রাজি করানো খুব কঠিন কাজ। আর তারেক জিয়া তো মনে করেন যে হাওয়ার উপরে আছে। হ্যাঁ, ও জুবাইদার আমার অবশ্য পছন্দ। হ্যাঁ, জুবাইদার আমার পছন্দ, কারণ আমি ছোটবেলার থেকে তারে দেখছি। আমার পাশের বাসা, মাহবুব আলী খানের মেয়ে, তার মাও খুব ভালো, সে মেয়েটাও ব্রিলিয়ান্ট ছিল। তবে তারেক জিয়ার মায়ের যে ভাবসাব নমুনা, এইটা আমার কাছে ভালো লাগে না।